আমাদেরকে কেউ মাঠে আমাদের সাথে কেউ ছিল না। আমাকে যেটা বললো যে আপনি যেরকম স্যার 4 তারিখে বললেন আপনার সোলজারদের ডু নট ফায়ার এন্ড ডু নট গো এগেনস্ট ইউর পিপল, এইরকম আমাদের বলার কেউই ছিল না। আমরা এক ধরনের মানে আমি বললাম যে আপনাদেরকে দানব বানানো হয়েছিল, রাইট? দানব থেকে এখন মানবীয় পুলিশ হওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ ট্রাই লেভেল মাই লেভেল। কিন্তু এইটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ ছিল। সেকেন্ড চ্যালেঞ্জ ছিল আপনার বিজেপি। আপনি নিশ্চয়ই জানেন আমি বিজেপিকে একটি কথাই বলেছি যে 15 বছর অনেক পিঠ দেখিয়েছ, ফেলানির লাশ ঝুলেছিল, তোমরা ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছো, নাও ফরগেট ইট, অনেক হয়েছে, এখন পিঠ দেখাবার সময় নাই। এখন ইউ রিপ্লাই, তারা যদি তোমাকে একটা গুলি মারে, তোমার হাতে গুলি আছে, তোমার হাতে রাইফেল আছে, ইটস নট ফর কিলিং পিপল, ইটস টু প্রোটেক্ট দ্য বর্ডার। এবং একটা মারলে দুটো মারো। হ্যাঁ না, এক্স্যাক্টলি আপনি এখন রেকর্ড খুঁজে পাবেন। এবং ঠিক তার পরের দিন বিজেপি অন্য একটা রূপে বর্ডারে ছিল, সেই থেকে এখনো তারা ওইরকমই আছে। তো এই চ্যালেঞ্জ গুলো ছিল, আরো চ্যালেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, অনেকগুলো তাদের দাবি দেওয়া ছিল। ওকে, আস্তে আস্তে ইনশাল্লাহ আমি এগুলো করবো, ইউনিফর্ম বদলাই দিব। আপনার পুলিশ কমিশন ওরা চাইছে ডেফিনেটলি পুলিশ কমিশন হবে। তারা শুধু এটুকু বললো আমরা কোনো পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না, আমাদের একটা কমিশন হোক। হ্যাঁ, ওনাদের কাছ থেকে আমরা অর্ডার নেব, ওনারা আমাদের লুক আফটার করবে, ওনারা আমাদের বিচার করবে। আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন, তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাবো। আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গুছানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না। আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি ওই সময় তো আমি এই কথাটা বলেছি, এটা অ্যাডভান্স বলেছি, তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে। আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকারে এসেছে। ওকে, আমি পুরো জিনিসটাই আসেনি। আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই, তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন, ইউ ফেস ইউর পিপল, লোকজনকে আপনার ফেস করুন, দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার। ওকে, আর যারা অন্যায় করেনি, যারা কোনো অন্যায়ের মধ্যে ছিল না, যারা অত ডেডিকেটেড ছিল, তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অন্যায় করেছে, এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিনস। এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি। জি, 15 বছরে আমি যাদের সাথে ছিলাম, পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, 15 বছরে এভরিবডি ওয়াজ দেয়ার ম্যান। ওকে, এভরিওয়ান। এখন আমার সেই কথাটা অনেক লম্বা কথা ছিল, সেই কথাটা আমি কি বলবো, আপনি তো মিডিয়াতে আছেন, আমার বলার দরকার নেই, বেশি বলার দরকার নেই। আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি, জি, বিভিন্ন মিডিয়াতে। জি, আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে। আমি যদি তার এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন। তবে কেউ যারা কিছু বলার, তারা তো কেউ নানা ধরনের কথা বলতেই পারে। কিন্তু আমি মনে করি আপনার কাছে কি মনে হয়, রাইট, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য, আপনার এই কথা বলার জন্য, না বলার জন্য, নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই? না, আমি তো যতটুকু ওনার কাছ থেকে শুনেছি, আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল, বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। ওকে, হয়তো অনেকে শুনেই নেই আমি কি সেইটাই হয় আর কি, বেশিরভাগ সময়। এনিওয়ে আই ফরগটন দ্যাট। না, ঠিক আছে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে, সেটা তাদেরই দায়িত্ব, তাদের এটা। আমি আপনাকে একটা কথা বলি, জি, একটা জাস্ট ফর ইওর ইয়ে, আপনি আমাকে 2018 সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা পর্যায়ে চলে যাবেন, ইনক্লুডিং আমাদের একটা সংস্থা
আমি সাথে বলেছিলাম যে আমার পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই, I can't do party politics, I will never do it. জেনারেল সাখাওয়াত, আমি সে সময় দেশে ছিলাম, আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যেরকম একটা আলোচনা ছিল, এবং আমি এটা ফরছি। আমি একটু জনাব মাসুদ কামালের কাছে যেতে চাই। জনাব মাসুদ কামাল, আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন? মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন, দায়ী করছেন যে এটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে এসছে গত 30, 35, 50 বছরে তার জন্য দায়ী করা যায়। কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা, খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর, ডক্টর ইউনূস সরকারের উপর স্পেশালি? আচ্ছা, ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। জি, সরি, ধরেন আমার ছেলে স্কুলে যায়, সে স্কুলের রেজাল্টটা একটু খারাপ করলো, অঙ্কে মনে করেন সে 100-র মধ্যে 35 পেল অথবা 40 পেল। আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়েও কম পেয়েছে। আমি কার উপর বেশি রাখবো? আমার ছেলের উপরে। যাকে আমি বেশি ভালোবাসি, যার উপর আমার বেশি প্রত্যাশা, তার উপর কি আমি ক্ষুব্ধ হব না? হব তো। আমি আমার সন্তানকে আরো 50 বছর পরে কি করবে, 20 বছর পরে কি করবে, আমি তো সেটা নিয়ে চিন্তিত। কাজে আমি কি বলবো না যে তোমাকে আমি ভালোবাসি, তোমার কাছে আমার এত এত প্রত্যাশা, তো তুমি কেন বাবা খারাপ করছো, এটা বলবো না? কিন্তু কামাল ভাই, আমি আপনাকে বটম লাইনটা বলবো, আমি ডক্টর ইউনূস সরকারকে নিঃশর্ত ভাবে ভালোবাসি। প্রথম দিনও ভালোবাসি, আজকেও ভালোবাসি। কারণটা কেন? তাদের চেহারা খুব ভালো এই জন্য না, তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়ার, নিজের মতো করে একটা নিয়ম তৈরি করার, যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারের জন্ম এই দেশে হবে না। আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি। তো যখন আমি দেখব যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না, হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি, হ্যাঁ হয়নি, আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিস না করে গেম খেলছে, তার উপর আমি ক্ষুব্ধ হবো না? হবো। তুমি তো অঙ্কে খারাপ করতেছো, কিন্তু সেই জায়গাটা সতর্ক করার চেষ্টা করেছি, আমি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না। আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন, সবগুলি সত্য হয়েছে, আমি বলেছি কিন্তু ওনাদেরকে, এবং আমি আজকেও বলবো কিছু কথা, আপনি মিলিয়ে নেন। যেমন আজকে আমি একটা কথা বলে রাখি, যেমন আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি, শুরুর থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে। তারা সেই পদক্ষেপগুলো নিয়েছে কখন? যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গেছে তখন। এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে, এই যে আমাদের সড়কগুলি আছে, বর্ষাকাল কিন্তু এখনো চলছে, সড়কগুলি কিন্তু ভাঙা। দেখেন আগের যে সড়ক ছিল, আগে সরকার কি করতো, এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি 1 বছরের একটু আগেই ভেঙে যায়। তারা এমন ভাবে মেরামত করতো, টাকা নিত অনেক, চুরিচামারি করতো, কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে এই জায়গায়। তাদের এই মেরামত গুলি অল্প অল্প করতে যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয়, আর তাদের বিপুল লাভ হয়। এবং সড়কগুলি কিন্তু ভাঙবে। আমি এখন থেকে সতর্ক করছি, এই সড়কগুলো আপনারা ঠিক করেন। দেখবেন যদি ঠিক না করে আর 3 থেকে 4 মাস আপনি হাইওয়েতে চলতে পারবেন না। এখন এটা আমি বলবো না। কামাল ভাই, সড়কের ব্যাপারটা আসার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি। আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন, এখনো কাজ করছেন নানা রকম ভাবে। আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি। আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন, এটা আরেক ধাপ বাড়ে। আপনি তো খুব ভালো করে জানতেন যে জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক, সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ, সরকারের দায় সেখানে অনেক কম। কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি, আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন? আচ্ছা, দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো? এটা তো দ্রব্যমূল্য পাল্টা প্রশ্ন করলাম। এটা আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা? এটা কার ব্যর্থতা? বাজার তো চাহিদা, এটা কার ব্যর্থতা? দ্রব্যমূল্য বেড়ে গেল, বেড়ে গেল কি কারণে বাড়লো সেগুলি না হয় আপনি যদি খুব শার্প হন, আমি যদি খুবই শার্প হই, আমি যদি খুব কানেক্টেড থাকি, আমি হয়তো আইডেন্টিফাই করতে পারবো যে ওর কারণে বাড়ছে।
এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে? এটা কার করতে হবে? সরকারকে এটা করতে হবে। সরকার যখন একজন যে চেয়ার দেখেন, এই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন, এর আগে কিন্তু ওখানে ছিলেন না। যখন উনি না ছিলেন তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে অ্যাপারেটাস গুলো ছিল না, তখন উনি হাজার বললেও কিছু হতো না। কিন্তু যেই মাত্র উনি যে চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ওনার হাতিয়ারে পরিণত হলো। এখন ওনার দায়িত্বটা কি? হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা। যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি ওই লিগেসি নিয়ে আসতেছি, আওয়ামী লীগ আমাদের হয়েছিল, আমি কি করব, তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ার গুলো হয়তো দেখতে পাননি অথবা ওই হাতিয়ার গুলো ব্যবহার করতে জানেন না। কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে, আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশনার তাদেরকে বলি, তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন, সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক, এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিল। এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে, যেটা নানাভাবে দুর্নীতির মরিচা পড়া, অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া, সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে? মানে আমি জানতে চাইতেছি আসলে, মানে এটা আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন? তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে এই কাজ করেন বলছিলাম? কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন? কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন?